হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিকাট মেনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। তো এখন ঘড়িতে বাজে 11:15, মানে সকাল 11:15। তো আমি এখন লাঞ্চটা বানাবো। তো আজকে আমি লাঞ্চে বানাবো হচ্ছে মাংসের ঝোল, একদম হালকা পাতলা করে মুরগির মাংসের ঝোল। মাংসটা আমি কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, এবার ম্যারিনেট করব। তো এই মাংস খাওয়ার পেছনে আজকে একটা গল্প আছে। কালকে আমি এই সন্ধেবেলায় 8টার দিকে বসে মোবাইল ঘাঁটছি, ফেসবুক দেখছি। হঠাৎ করে একটা ভিডিও এলো। ওদের ভিডিও আমি দেখি, মানে ব্লগগুলো আমি দেখি। সায়ক চক্রবর্তী আপনারা তো চেনেন, ও সিরিয়ালে অভিনয় করে আর ফেসবুকে কিন্তু ও রেগুলার ব্লগ দেয়। ওর বৌদি মানে সুস্মিতা চক্রবর্তী, ওরও একটা চ্যানেল আছে, মানে পেজ আছে ফেসবুকে, ওরও ব্লগ সেখানে আসে। তো ও কি করেছে, ওই সুস্মিতা ওর রিসেন্টলি একটা ব্লগে মাংস রান্না করছে, মানে ও সকালবেলা ঝটপট করে একটা হালকা পাতলা মাংসের ঝোল রান্না করছে। তো সেই মাংসের ঝোলটা দেখতে এত ভালো হয়েছে, আমার না রীতিমতো লোভ হচ্ছিল। তখনই মনে হচ্ছে যে যাই রান্নাঘরে গিয়ে মাংস রান্না করে খাই, কিন্তু উপায় ছিল না, কারণ মাংস তো ফ্রোজেন হয়ে আছে ডিপ ফ্রিজে, মাংস তো বের করা নেই। এখন যদি মাংস বের করে রান্না করতে যাই তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য সেই লোভটা আমি সামলে নিলাম। আমি ঠিক করলাম যে আজকে লাঞ্চে আমি মাংস বানাবোই বানাবো। ভাবুন, ও ইন্ডিয়াতে বসে মাংস রান্না করছে আর আমি আমেরিকাতে বসে আমার জিভ দিয়ে জল পড়ছে যে কখন আমি মাংসটা রান্না করে খাবো। কি অবস্থা! তো আমি তারপরে ভাবলাম যে ঠিক আছে। তো আমি কালকে রাত্রেই মাংস বের করে রেখেছিলাম যাতে এটা হয়ে যায়। তো সকালবেলা এই যে কেটে টেটে রেডি করে রেখেছি। এবারে মাংসের ঝোলটা ঝটপট বানিয়ে নেব, আর কিছু করবো না ভাবছি, এই মাংসের ঝোল আর ভাতই খাবো। তো চলুন এই রেসিপিটা ট্রাই করি। ওর রেসিপির মধ্যে বেশ দু একটা নতুনত্ব জিনিস আমি দেখলাম, যেটা আমি আগে কখনো ট্রাই করিনি। সেটা আমি ওর মতো করেই করার চেষ্টা করছি, কারণ যেহেতু কালকে ওর রেসিপিটা আমার খুব ভালো লেগেছে, ঝটপট করে বানিয়ে ফেললো। তো চলুন আমি রেসিপিটা আপনাদের দেখাতে থাকি, আমি বলতে থাকবো কি কি দিচ্ছি, সব দেখাতে থাকবো, ঠিক আছে? ও দেখলাম দই ইউজ করলো না, তো আমিও সেই জন্য দই ইউজ করছি না। সাধারণত আমি দইটা ইউজ করি। তো নুন দিলাম 3-4 চামচ মতো, টিস্পুন দিলাম। তারপরে এই যে গোলমরিচ আমি অ্যাড করলাম, আমার গোলমরিচের গন্ধটা আর স্বাদটা খুব ভালো লাগে, তো একটু বেশি করে অ্যাড করলাম। তারপরে আমি এদিকে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো শেষ হয়ে গেছে, ঢালতে হবে। তো এটা অ্যাড করলাম। আচ্ছা, তারপরে আমি অ্যাড করে দেব হচ্ছে হলুদ অ্যাড করে দিলাম, ঠিক আছে। আর এদিকে হচ্ছে জিরে গুঁড়ো, ও জিরে গুঁড়ো অ্যাড করেছিল। তো এই যে সব কিছু অ্যাড করে দিলাম। এবারে এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। এই থাই পিসগুলো না খেতে বেশ নরম হয়। থাই পিস, কোয়ার্টার পিস মাঝে মাঝে নিয়ে আসি, তো এর মধ্যে হাড়ও আছে, ঠিক আছে। তো এই জন্য এগুলো খেতে বেশ ভালো হয়, নরম হয়, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। ব্যাস, ম্যারিনেট করে দিলাম। বাড়িতে আজকে লাল পেঁয়াজ নেই, তাই স্প্যানিশ অনিয়ন ব্যবহার করছি। দেখুন স্প্যানিশ অনিয়নগুলো কত বড় হয়। এখানে বিভিন্ন রকম পেঁয়াজ পাওয়া যায়, ইয়েলো অনিয়ন, স্প্যানিশ অনিয়ন, হোয়াইট অনিয়ন, রেড অনিয়ন, ঠিক আছে, শ্যালট, অনেক ধরনের পেঁয়াজ আছে। তো আমি স্প্যানিশ অনিয়নটা কখনো কখনো নিয়ে আসি, যেটা হলুদ রঙের অনিয়ন বলে, ইয়েলো অনিয়ন, সেটাও নিয়ে আসি। ওগুলো একটু সাইজে ছোট হয়, সেগুলোও নিয়ে আসি। আর রেড কালার তো কমন, ওটা তো আনি। তবে আজকে আমার লালটা শেষ হয়ে গেছে, তো এই স্প্যানিশটাই ব্যবহার করছি। আমি স্প্যানিশ অনিয়ন মেনলি, মানে ইয়েলো অনিয়ন বা স্প্যানিশ অনিয়ন মেনলি ব্যবহার করি পেস্ট বানানোর জন্য। যখন আপনারা পেস্ট বানাবেন, পেঁয়াজের পেস্ট, তখন এই হলুদ অনিয়নটা ভালো হয়, তাহলে কি জল কম ছাড়ে আর টেস্টও ভালো হয়। লাল অনিয়ন দিয়ে আমি পেস্ট বানাই না, এত জল ছাড়ে, সেই জন্য আমি এইগুলো পেস্টের বেশি ব্যবহার করি। তবে আজকে তো আমার লাল পেঁয়াজ নেই, সেই জন্য এটাকেই আমি ভাজবো। এটা আমি বেশি ভাজাতে আমি বেশি ইউজ করি না। কাটা হয়ে গেল, এবার লঙ্কা গুঁড়ো একটু চিড়ে নেব। সর্ষের তেল দিয়ে রান্না করি। এই ধরুন 3 থেকে 4 চামচ মতো তেল নিলাম। আর এদিকে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। তারপরে এই দুটো আলুকে আমি 4 থেকে 6 টুকরো করে নিলাম। তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আমি সামান্য একটু হলুদ দিয়ে নিচ্ছি।
তাহলে আলুগুলোতে একটু রং চলে আসবে। আলুগুলো ভাজা হয়ে গেল, আমি অন্য একটা পাত্রে তুলে রাখলাম। আমি তেলের মধ্যে একটুখানি চিনি অ্যাড করছি, সুস্মিতাও অ্যাড করেছিল সেই জন্য আমি করলাম। ওই চিনিটা অ্যাড করলে আর কি রং আসবে, যেটা আমিও করে থাকি, যেহেতু আমি ওর রেসিপিটা ফলো করছি সেই জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আমি খুব কড়া করে ভাজিনি। এবারে আমি মাংসটা অ্যাড করে দেবো। আমি এর সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, এটাকে ঢেকে রেখে দেবো। এবারে সুস্মিতা যেটা করেছিল, মানে ওর রেসিপিতে যেটা দেখেছিলাম, ও রসুন আর আদাটা পরে অ্যাড করেছে। হ্যাঁ, মানে মাংসটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে নামানোর কিছুক্ষণ আগে ও রসুনটা থেতো করে দিল, আর আদাটা একদম শিলনোড়ায় পাটায় বেটে তারপরে দিল, মানে ফ্রেশ দিল। তো সেটাই আমিও করছি। আমি এখন রসুনগুলোকে একটু ছাড়িয়ে নেব, তারপরে আমি থেতো করে নেব। এদিকে দেখুন মাংস থেকে কিন্তু বেশ খানিকটা জল ছেড়েছে, তো আমি একটু নাড়াচাড়া করে দিই। এর মধ্যে আমি না এবার ভাজা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। এবার মাংসের মধ্যে আমি একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। এই দেখুন আমি বেশ কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এবারে আমার হামানদিস্তা দিয়ে এটাকে খুব ভালো মতো থেতো করে নেব। এবারে আমি থেতো রসুনগুলোকে দেখুন মাংসের মধ্যে ছড়িয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি আদাটাকেও থেতো করে মাংসের সাথে মিশিয়ে দিলাম। মাংস কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, আর একটু আমি জলটা শোকাবো। গন্ধ তো খুবই ভালো বেরিয়েছে, কারণ ওই শেষে যে আমি রসুন আর আদাটা অ্যাড করলাম সেটারই গন্ধ আমি পাচ্ছি। সেই জন্যই আরও আমি এই রেসিপিটা ট্রাই করলাম, কারণ আগে আমি কখনো রসুন আদা পরে অ্যাড করিনি, এটা প্রথমবার আমি এইভাবে করছি। দেখি কেমন হয়, আমার তো দেখে মনে হচ্ছে যে ভালো হবে খেতে। এদিকে আমার ভাতটাও রেডি, ভাত হয়ে গেছে। আপনাদের আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের বাইরেটা সাজানো হয়ে গেছে। কালকে খুব বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পরে চারিপাশটা এত সতেজ দেখায়, মানে সবুজ রঙগুলো যেন আরও বেশি ঝকঝক করে, তাই না? আবার সকাল থেকে রোদ উঠেছে তো সব শুকিয়ে গেছে। দেখুন এখানে এই কাচের টেবিলের উপর আকাশের রিফ্লেকশনটা পড়ছে, কি ভাল লাগছে। খুব ভালো ওয়েদার, একেবারে ঠান্ডা নেই, গরম নেই, এই রকম ওয়েদারই আমার ভালো লাগে। ইউটিউবে আমাকে একজন লিখেছিলেন যে এই গ্রিলারটা বাইরে রাখলে কিছু অসুবিধে হয় কিনা। হ্যাঁ, আমরা কি করি, এটা কভার পরিয়ে রাখি। যখন বৃষ্টি আসার হয়, তো বৃষ্টি আসার আগে আমরা কভারটা পরিয়ে দিই, তাহলে আর এটা ভেজে না। আর সারা বছর এখানে কভার পরানোই থাকে, মানে যখন এই যে গরমকালটা আসে তখনই আমরা কভারটা খুলে ফেলি। আমাদের নিচে যে প্যাটিওটা আছে সেই জায়গাটাও ভালো মতো পরিষ্কার করে ফেলেছি আমরা। অলমোস্ট গোছানো হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে। তো সবটা হয়ে গেলে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর এখন বললাম যে ওয়েদারটা খুব ভালো, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে পরে বাইরে বসতে পারি না, তবে যেদিন বৃষ্টি থাকে না সেদিন কিন্তু ওয়েদার খুবই ভালো লাগে। এসে বসি আমরা, এখানে বসেই আমরা সকালকার চা খাচ্ছি, বিকেলের চা খাচ্ছি, বেশ ভালো লাগে এখানে বসে থাকতে। মাংস হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার একটু ঢেকে রেখে দেব, তারপরে গরম ভাতের সাথে খাবো। তো দারুণ দেখতে হয়েছে। গরম ভাতের সাথে মাংস, ওরে বাবা, দারুণ দারুণ। তো আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মানে এবার আমি হাপুস হুপুস করে খাবো। নীলাদ্রির এখন মিটিং চলছে, তাই ও আসতে পারবে না এখন। ও মাঝখানে এসে একটু ভাত মাছ খেয়ে গেছে, ফ্রিজে মাছ ছিল সেটাই ও গরম করে খেয়ে গেল। বললো যে আমি অল্প করে খেয়ে নিচ্ছি, আমি পরে আবার মিটিং শেষ হলে এসে মাংস ভাত খাবো। তো ওই জন্য ওর একটু পেটটা ভরাই আছে, ও বললো আমি খেয়ে নিই, আমাকে খেয়ে নিতে। আর পেখম ধরুন এখনও আসতে পেখমের 1-1.5 ঘন্টা বাকি আছে। ওর আজকে হাফ ডে হয়, আজকে শুক্রবার তো তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু আমার খুব খিদে পেয়ে গেছে, আমি এখন খেয়ে নেবো। তো আমি খেয়ে বলছি আপনাদের কেমন হয়েছে। খুব গরম, ভাত মাংস দুটোই গরম।
ভালো টেস্ট হয়েছে। ওই যে রসুন আদাটার যে শেষে অ্যাড করলাম সেটার একটা আলাদা ফ্লেভার আসছে, আর কাঁচা লঙ্কার একটা ভালো গন্ধ আছে, কারণ আমি অনেক কটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো একদম লঙ্কা চেরা যেটা মাংসের ঝোল বলে ঠিক সেরকম হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করুন, ভালো লাগবে। একদম সিম্পল, বেশি কিন্তু মশলাপাতি নেই, ভালো লাগবে। খুব ভালো হয়েছে, আমি ঝটপট খেয়ে নিই। নীলাদ্রি এলো, বলছে শুধু মাংস খাবে। তো কেমন হয়েছে গো মাংসটা? খুব ভালো হয়েছে, একটু অন্যরকম না? এর মধ্যে একটু আদার গন্ধটা আসছে। হ্যাঁ আসছে না, হ্যাঁ ওটা শেষে অ্যাড করেছি, যে আদা রসুনটা পরে অ্যাড করা, ভালো গন্ধ আসছে। ওটাই নতুন রেসিপিটা, নতুন টুইস্ট আর কি। আজকে আমার মাংস খাওয়ার ইচ্ছেটা জাগলো কি করে? কালকে আমি ফেসবুক দেখছি, দেখতে দেখতে স্ক্রোল করতে করতে হঠাৎ করে একটা ভিডিও এলো। তো যে ভিডিওটা দেখেছি সেই ভিডিও মানে যে ভিডিওটা করে সে খুব ফেমাস, ও সিরিয়ালে অভিনয় করে, ঠিক আছে? তো ও ওর বর অফিসে যাবে তার আগে ঝটপট করে একদম মাংসটা রান্না করলো। আর ওর মাংসের ঝোলটা দেখে আমার এত লোভ হচ্ছে, তখন তো আর রান্না করতে পারবো না, তখন তো 8:30 পৌনে 9টা বাজে, তখন তো ফ্রিজ থেকে বের করলে করা যাবে না, হ্যাঁ না, কালকে রান্না করতেই হবে। ওই জন্য আমি আজকে সকালে মাংস বের করে, হ্যাঁ এরকম করে করেছিল, হ্যাঁ ঝটপট করে দিয়েছি। আমারও মনে হলো যে খেতে ভালো হবে, গরম ভাতের সাথে দারুণ লাগবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজনেই বাইরে চলে এসেছি, কারণ এত ভালো ওয়েদার, ঘরে বসে থাকতে ভালো লাগছে না। নীলাদ্রি তো এখন একটু ঘাসগুলো ট্রিম করে নিচ্ছে, আর আমারও একটু বাগানের টুকটাক কাজ আছে, সেগুলো করে নেব। এইখানে দেখুন টিউলিপগুলো সব ঝরে গেছে, তো এই টিউলিপের যে বার্ডটা আছে না, এটাকে কেটে ফেলতে হবে, এই মাথাটা কেটে ফেলতে হবে। ডান্টিটা আমি এখন কাটবো না, এইটাকে কেটে ফেলতে হবে, না হলে কি হবে, এটা সব ওই গাছের এনার্জি এটার মধ্যে চলে যাবে, সেই জন্য এই ওপরের জায়গাটাকে কেটে ফেলতে হবে। এই ওপরটা এইভাবে কাট করে দিতে হবে। এই ফুলগুলো তো এখনও আছে, ভালোই আছে দেখছি, অলমোস্ট শেষের দিকে, আর একদিন বৃষ্টি হলেই এগুলো ঝরে যাবে। এই ফুলটাকে বলা হয় পিওনি। আমরা রিসেন্টলি আমাদের ফ্রন্টিয়ার গার্ডেনে গাছটা লাগিয়েছি, একটা রিলে আপনাদের সাথে শেয়ারও করেছি। তো এখানে দেখুন 3টে কুঁড়ি চলে এসেছে, একটা ফুটতে বাকি রয়েছে, আর একটা দেখুন অলমোস্ট ফুটে গেছে। এবং এই ফুলগুলো যখন ছোট থাকে তখন ডার্ক পিঙ্ক কালারের হয়, আর একেবারে যখন ফুল ব্লুম স্টেজে থাকে তখন পিচ কালারের হয়ে যায়। এখন নীলাদ্রি যে ঘাসগুলো একেবারে কর্নারে থাকে সেগুলো ট্রিম করে দিচ্ছে। যে মেশিনটা দিয়ে ও ঘাসগুলো কাটছে সেটাকে ট্রিমার বলা হয়, কারণ এই জায়গাগুলোতে না ওই মোয়ার যেটা ঘাস কাটার মেশিন সেটা পৌঁছয় না, তখন এই ট্রিমার দিয়ে ঘাসগুলোকে ছোট ছোট করে কেটে দিতে হয়, তাহলে দেখতে ভালো লাগে। তো এইভাবেই কিন্তু ঘাসের পরিচর্যা আমাদের সপ্তাহে একবার করে করতে হয়, তাহলে ঘাসগুলো ভালোও থাকে আর বাইরেটাও দেখতে ভালো লাগে। আমি আপনাদের বলি না যে এখানে প্রত্যেকটা সিজনে আমাদের প্রচুর আউটডোরের কাজ থাকে। এই যে সামারে যেমন ঘাসের পরিচর্যা করতে হয়, কারণ আমরা যদি ঘাসগুলোকে সময় মতো না কাটি তাহলে কিন্তু মানে আমাদের সরকার থেকে এসে ফাইন করে দিয়ে যাবে, মানে কমপ্লেন করে দিয়ে যাবে। তো সেই জন্য আমাদের সব সময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হয় বাড়ির সামনে এবং পেছনে। তার সাথে ধরুন শীতকালে আবার বরফ পড়ে, বরফ পরিষ্কার করতে হয়, ফলের সময় পাতা ঝরে পড়ে সেগুলো কুড়িয়ে আবার রাখতে হয়। তো এই রকমই বাড়ির প্রচুর কাজ থাকে যেগুলো আমরা নিজেরাই করে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এই কাজগুলোর জন্য কিন্তু লোক হায়ার করা যায়, বিভিন্ন কোম্পানি থাকে, তারা এসে এই কাজগুলো করে দেয়। তবে এখনো পর্যন্ত আমরাই করে নিচ্ছি, পেরে যাচ্ছি দুজনে মিলে। হ্যাঁ, দেখি ভবিষ্যতে হয়তো কখনো যদি প্রয়োজন হয় তখন লোক ডাকতে হবে। এই দেখুন পেখম স্কুল থেকে ফিরে এলো, আজকে তাড়াতাড়ি চলে এলো, 2টোর মধ্যেই ঢুকে গেল, যেহেতু শুক্রবার। অন্য দিন তো 3টে সোয়া 3টে বেজে যায়, কোনো কোনো দিন 4টের সময়ও ফেরে। তো এখন ওই যে ফ্রেশ হয়ে নিক, ওকে তারপরে খেতে দিয়ে দেবো। এর মধ্যে আমাদের বাইরের কাজগুলো হয়ে গেল। নীলাদ্রি ঝটপট একটু ঘাসগুলোকে কেটে নিল, কারণ এখন মনে হচ্ছে বৃষ্টি নামবে। দেখুন আকাশটা কেমন কালো হয়ে এসেছে, মেঘলা হয়ে এসেছে, তো ওই জন্যই ঝটপট করে কাজগুলো সেরে নিলাম আমরা। পেখম খেতে বসলো, দেখি এবার পেখমের কেমন লাগে। আজকে একটু অন্যভাবে করেছি মাংসটা, খেয়ে বল তো। তোমরা খেয়েছো? পাপারও ভালো লেগেছে, আমার তো ভালো লেগেছেই, খেয়ে বল।
হাতে কি হলো? এটা কি হয়েছে? ওটা একটু কেটে গেছে। একটু মানে? স্ক্র্যাচ লেগেছে। কখন লেগেছে এটা? কালকে। আজকে তো সকালে ব্যান্ডেডটা ছিল না? ইয়ে ছিল, কালকে রাত থেকে আসে। সকালে আসলে ফুল স্লিপ পড়েছিলি তো, ওই জন্য আমি দেখিনি। সকালবেলা না হলে চোখে পড়তো, এখন তোর চোখে পড়ছে কারণ ফুল স্লিপ না। ভালো হয়েছে খেতে। মাংসটা খা। খেলাম, ভাতের সাথে মাংস খেলাম। খালি ভালো, ভাল লাগছে? খাওয়া দাওয়া শেষ করে বিছানায় এসে বলছে, মাম্মি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও, আমার একটু আরাম খেতে ইচ্ছে করছে, তাই ওকে একটু আরাম করে দিচ্ছি। তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হবে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো ফিরে। বাই।